আসসালামু আলাইকুম। এই কথা কিন্তু অস্বীকার করা যাবে না যে কানপুরে বেটার ব্যাটিং কন্ডিশন ছিল, অর্থাৎ ব্যাটিং কন্ডিশনটা কানপুরের ক্ষেত্রে বেটার দেখা গেছে। মুমিনুল হক শুরুর দিকে যে স্ট্রাগল করেননি ব্যাপারটা কিন্তু সেরকম না। শুরুর দিকে মাল্টিপল নাম্বার অফ ডেলিভারিজ আমরা দেখেছি মুমিনুল হক স্ট্রাগল করেছেন। তার অফ স্ট্যাম্পের বাইরে থেকে ইনকামিং যে ডেলিভারিগুলো ছিল কিংবা আউটগোয়িং যে ডেলিভারিগুলো ছিল তাকে স্ট্রাগল করতে দেখা গেছে। তবে অন্যান্যদের চাইতে মুমিনুলের এই ইনিংসটার অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা ছিল তিনি বল ছেড়েছেন অনেক। একটু খেয়াল করে দেখবেন শুরুর দিকের ওই নরবরের সময়টাতে অফ স্ট্যাম্পের বাইরের যে ডেলিভারিগুলো সেগুলো মুমিনুল অনেকগুলো বল ছেড়েছেন, যেটা তার সাম্প্রতিক সময় অনেক ইনিংসের চাইতে এই ইনিংসটাতে একটা ব্যতিক্রম লেগেছে অফ স্ট্যাম্পের বাইরের বল ছাড়ার ক্ষেত্রে। অর্থাৎ ছাড়ার ক্ষেত্রে তিনি অনেক বেশি মাত্রায় সলিড ছিলেন। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা আমরা যদি থার্ড স্টেপে একটু আপনাদেরকে দেখাই, যে বলগুলো মুমিনুল ডিফেন্ড করেছেন, আমরা যদি চতুর্থ স্টাম্পে একটা স্ট্রেট লাইন টেনে আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখবেন হেড পজিশনটা, যেটা বিগত টেস্ট ম্যাচগুলোতে দেখা গিয়েছিল যে মুমিনুলের হেড পজিশনটা ফল করে যাচ্ছে, চিন থেকে তার শোল্ডারটা দূরে সরে যাচ্ছে, সেই জায়গাটায় আজকে একটু বেটার সলিড ওয়েতে মুমিনুলকে দেখা গেছে। একটু আমরা এর আগের টেস্ট ম্যাচগুলোতে যদি মুমিনুলের ডিসমিসালগুলো দেখি পেস বলের এগেনস্টে, ভালো মতো খেয়াল করে দেখবেন মুমিনুলের অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে তিনি সচেতন থাকতে পারছেন না। ফোর্থ স্ট্যাম্প থেকে যদি আপনি একটা লাইন টেনে দেন তাহলে দেখবেন মুমিনুলের হেডটা ফল করে যাচ্ছে কিন্তু ফিফথ বা সিক্স স্ট্যাম্পের দিকে, যেটা এই কয়দিন মুমিনুলের একটা বেশ বড় প্রবলেমের জায়গা দেখা গেছে। এই টেস্ট ম্যাচেও যে দেখা যায়নি বিষয়টা সেরকম না, এই টেস্ট ম্যাচেও দেখা গেছে কিন্তু পরিমাণটা কম ছিল। ইনফ্যাক্ট আবার একটু যদি আমি সেই 2 নম্বর স্টেপে ফেরত যাই, যেটা আমি বলছিলাম শুরুতে, যে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো মুমিনুল ছেড়েছেন অনেক, অর্থাৎ ছাড়ার পরিমাণটা অনেক বেশি ছিল, যেটা তার ধৈর্যের পরীক্ষাটা দিয়েছে। আদারওয়াইজ আমরা সাকিব আল হাসান কিংবা লিটন কুমার দাসের ক্ষেত্রে যে আউট হওয়ার প্রবণতার জায়গাটা দেখেছি, রাশ শট খেলতে গিয়ে আউট হয়েছেন, মুমিনুল সেই জায়গাটায় হি ওয়েটেড, তিনি এই জায়গাটা ওয়েটিং গেম খেলেছেন, বল ছেড়েছেন, স্ট্রাগলও করেছেন, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু যে বলগুলো ডিফেন্ড করেছেন সেই বলগুলো ডিফেন্ড করার ক্ষেত্রে টেকনিক্যাল জায়গা থেকে একটা বিষয় উল্লেখ করা গেছে, সেটা হচ্ছে তার হেড পজিশনটাকে তিনি সরে যেতে দেননি। যেটা আবারও যদি আমি আপনাদেরকে বলি, সেই পাকিস্তান সিরিজ থেকে যদি আপনারা একটু পর্যালোচনা করে দেখেন, বেশ কয়েকটা ইনিংসে কিন্তু মুমিনুলের হেড পজিশনটা ফল করে যাওয়ার কারণে, ফিফথ বা সিক্স স্ট্যাম্পের দিকে ফল করে যাওয়ার কারণে তিনি তার অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে ঠিকঠাক অবগত থাকতে পারছিলেন না, যে কারণে তাকে আমরা উইকেটের পতন দেখেছি। এই ইনিংসটাতে এই জায়গাটা কিছুটা হলেও বেটার শেপে মুমিনুলকে দেখা গেছে, এবং এই বেটার শেপের জায়গাটা থেকে অবশ্যই বলতে হবে স্পিনের এগেনস্টে মুমিনুলের ব্যাটিংটা আরও বেশি উল্লেখযোগ্য লেগেছে, বিশেষ করে সুইপ শট খেলার ক্ষেত্রে। আমি এই ব্যাপারটা নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে স্পিনাররা, বিশেষ করে আশ্বিন এবং জাদেজা, যে সময়টাতে তাকে ব্লাইন্ড জোনে বল করছিলেন, অর্থাৎ মিডল লেগ করিডোরটা, যেটাকে আমরা বলি যে ব্যাটারের জন্য একটা ব্লাইন্ড জোন ক্রিয়েট করে, কারণ ওই জায়গা থেকে মানুষের চোখে এসে আলো ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না। এবং এটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম, একটা ভিডিও করেছিলাম, যে ব্লাইন্ড জোন, ওই ব্লাইন্ড জোনের বলগুলোর ক্ষেত্রে আমরা ব্যাটসম্যানদেরকে স্ট্রাগল করতে দেখি। মুমিনুল সেই বলগুলো, ব্লাইন্ড জোনের বলগুলো ইচ্ছে মতো সুইপ শট করেছেন, এবং সেই সুইপ শটগুলো ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ ফাইন লেগ ওই অঞ্চলগুলো দিয়ে তিনি গ্যাপ গলিয়েছেন। খেয়াল করে দেখবেন অলমোস্ট প্রত্যেকটা সুইপ শটই মুমিনুল হকের, আমরা যতগুলো সুইপ শট আপনাদেরকে দেখাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে মিডল লেগ করিডোরের বলগুলোকেই তিনি সুইপ শট খেলেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ ওই বলগুলো যেটা দেখা যায় যে ব্লাইন্ড জোনে বল পিচ করলে পরে ব্যাটার তখন সিলি, যেটা ফরওয়ার্ড শর্ট লেগ রয়েছে, সেই সিলি ফরওয়ার্ড শর্ট লেগে একটা ক্যাচ দিয়ে ফেলেন, বা শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেলেন, কিংবা অন ড্রাইভ করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ফেলেন। সেই জায়গাটায় মুমিনুল যে কাউন্টার অ্যাটাক সুইপ শটটা করেছেন, এটা আমার কাছে মনে হয় যে একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল, যে উল্লেখযোগ্য ব্যাপারটা এই ইনিংসটাকে একটা এক্সট্রা বৈশিষ্ট্য প্রদান করেছে। তবে যত যাই কিছুই বলেন না কেন, আমি প্রথম টেস্টের পরে একটা ভিডিও করেছিলাম যে আগের মুমিনুলের সঙ্গে এখনকার মুমিনুলের পার্থক্য। আমি আগের মুমিনুলকে আসলে খুব বেশি মাত্রা মিস করি। তার আগেকার ব্যাটিং করার যে ধরনটা, ব্যাটিং করার যে স্টান্সের জায়গাটা খেয়াল করে দেখবেন। আবারও যদি আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখেন 2013-14 সালে যখন মুমিনুল খেলতেন, তখন তার ব্যাকলিফটের জায়গাটা আসতো একদম স্ট্রেইট উইকেট কিপারের জায়গা থেকে, একদম পেছন থেকে, একদম আমরা যদি স্টেপ বাই স্টেপ খেয়াল করে দেখি, এখন তার ব্যাটের অবস্থানটা থাকে কোথায়, ফার্স্ট স্লিপের দিকে, অর্থাৎ একটু অ্যাঙ্গুলার পজিশনে ফার্স্ট স্লিপের দিকে। ওই সময়টাতে তার ব্যাকলিফটের অবস্থানটা থাকতো একদম স্ট্রেইট ফ্রম দ্য উইকেট কিপার, এবং ডাউন সুইংটা যখন তিনি করতেন, সেই ডাউন সুইংটা করতেন একদম স্ট্রেইট বিহাইন্ড হিজ হেড। এখন তার ডাউন সুইংটা কিন্তু একদম ফার্স্ট স্লিপের দিকে, বা কিপার ফার্স্ট স্লিপের তার মাঝামাঝি অঞ্চল, ওই জায়গা থেকে আসে। সো ওইটার কারণে যেটা হয় যে এখন তার চিন পজিশনটা শোল্ডার থেকে সরে যাওয়ার প্রবণতা অনেক বেশি মাত্রায় বেড়েছে, যেটা আমার কাছে মনে হয় যে আগে তার টেকনিক্যাল জায়গা থেকে যেটা ছিল সেই জায়গাটা মনে হয় বেটার ছিল। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ওই ধরনের ব্যাটিংটা বা মুমিনুলের ওই স্টান্সের ব্যাটিংটা এনজয় করতাম অনেক বেশি। দর্শক, সামগ্রিকভাবে মুমিনুলের এই সেঞ্চুরিটাকে প্রতিপক্ষের বোলিং বিবেচনায়, কন্ডিশন বিবেচনায় বলতেই হচ্ছে যে তার
ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সেরা সেঞ্চুরিও আপনি বলতে পারেন, কারণ ম্যাক্সিমাম সেঞ্চুরিগুলো তিনি হোম কন্ডিশনেই করেছেন। হোমের বাইরের কন্ডিশনে তার সেঞ্চুরি সংখ্যা মাত্র 3টা খুব সম্ভবত সবে মিলিয়ে। তবে এই জায়গাটাতে প্রতিপক্ষের বোলিং বিবেচনায় এবং ওই কন্ডিশনটা বিবেচনা অবশ্যই এই সেঞ্চুরিকে আপনি শীর্ষ কাতারেই রাখবেন। যদিও এই সেঞ্চুরির মধ্যেও কিছুটা নড়বড়ে ব্যাপার ছিল, কিন্তু অন্য দিনের চাইতে বেটার ব্যাটিং বা বেটার সলিড টেকনিকে ব্যাটিং করেছেন মুমিনুল, এই ব্যাপারটা অস্বীকার করার কোনো কিছু নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।